আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে পড়বো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় রেচনতন্ত্র। পঞ্চম অধ্যায়ের রেচনতন্ত্র, এই পাঠ 11 ও 12। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা 4টা পর্ব শেষ করে ফেলেছি এবং এটি আমাদের পঞ্চম পর্ব, এবং এই আজকের পর্বের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এখন কথা হচ্ছে, আজকে আমরা পড়বো হচ্ছে রেচনতন্ত্র। এখন রেচনতন্ত্রের ভিতরে রেচন জিনিসটা কি, আগে তো সেটা আমাদের জানা লাগবে, তাই না? আমাদের দেহের ভিতরে অনেক রকমের বর্জ্য পদার্থ তৈরি হয়, সেটা কি জানো তোমরা? আমাদের দেহের ভিতরে অনেক রকমের বর্জ্য পদার্থ তৈরি হয়। আমরা খাবারের মাধ্যমে অনেক রকমের বর্জ্য পদার্থ খেয়ে ফেলি। এরপরে হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে ধুলা বালি আরো কত কিছু যায় না আমাদের শরীরের ভিতরে। কিন্তু এই জিনিসগুলো তো শরীর থেকে তো বাহির করা লাগে, তাই না? এই জিনিসগুলো শরীর থেকে বাহির করা লাগে। এই যে শরীর থেকে যে এই জিনিসগুলো যে বাহির হয়ে যাচ্ছে, ক্ষতিকর জিনিসগুলো যে বাহির করা হচ্ছে, এই বাহির করা প্রসেসটাকে বলা হয় হচ্ছে রেচন। ঠিক আছে, তার মানে রেচন বলতে কি বোঝাচ্ছে? রেচন বলতে বোঝাচ্ছে যে হচ্ছে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ বাহির করা বা নিষ্কাশন, দেহের বর্জ্য পদার্থ বাহির করা বা নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। ঠিক আছে, তার মানে আমরা এখন পড়ি। রেচন বোঝা শেষ। রেচনতন্ত্র বলতে আমরা এখানে কি বলবো? মূলত আমাদের দেহের ভিতরে যে ক্ষতিকর বস্তুগুলো আছে সেগুলো বাহির করার যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে রেচন। ঠিক আছে, আর যে তন্ত্র বা যে সিস্টেমটার মাধ্যমে, যে কয়েকটা অঙ্গের মাধ্যমে এই রেচনটা বা এই নিষ্কাশনটা সম্পূর্ণ হচ্ছে, তাকে বলা হয় রেচনতন্ত্র। সিম্পল। ঠিক আছে, এখন আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি, ঠিক আছে, অতি গরমে আমাদের শরীর কিন্তু ঘেমে যায়। এগুলো রেচন পদার্থ। অর্থাৎ রেচন পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয়, এগুলো হচ্ছে রেচন পদার্থ। আচ্ছা, রেচন পদার্থ কোনগুলো? এই যে বিপাক, আমাদের খাদ্য বিপাক হয়, তাই না? খাদ্য বিপাকের ফলে কি হচ্ছে? পানি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতির দূষিত পদার্থ দেহে তৈরি হয় বা প্রস্তুত হয়, লেখছে ওনারা। তার মানে কি? তার মানে হচ্ছে বিপাকের ফলে আমাদের শরীরের ভিতরে পানি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে বা হচ্ছে অসুস্থতা তৈরি হয় আমাদের শরীরে। ঠিক আছে, বা আমরা অসুস্থ হয়ে যাই। এই যদি তোমার এই ক্ষতিকর বস্তুগুলো যদি শরীর থেকে যদি বাহির করে না ফেলা হয়, পানি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, এগুলা। ঠিক আছে, এখন এসব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা দেয়, এর ফলে মৃত্যু ঘটতে পারে। এ সকল বর্জ্য পদার্থ প্রধানত নিঃশ্বাসের বায়ু, ঘাম এবং হচ্ছে মূত্রের সাহায্যে দেহের বাইরে চলে যায়। বলতেছিলাম দেশের বাইরে চলে যায়, দেহের বাইরে চলে যায়। কিসের মাধ্যমে? নিঃশ্বাসের মাধ্যমে। নিঃশ্বাসের বায়ুর মাধ্যমে আমরা যে নিঃশ্বাস যে ছাড়ি, তাই না? এই নিঃশ্বাসের বায়ুর মাধ্যমে, দেন হচ্ছে আমাদের শরীর যে ঘামে, এই ঘামের মাধ্যমে, এরপর হচ্ছে মূত্রের সাহায্যে দেহের বাহিরে চলে যায়। এখন এই যে রেচন যে সম্পন্ন হচ্ছে আমাদের শরীরের ভিতরে, যে রেচন যে সম্পন্ন হচ্ছে, রেচনটা সম্পন্ন হয় 3টা অঙ্গের দ্বারা। 3টা অঙ্গের নাম আমাদের ঠুটস্থ করে ফেলা লাগবে। 3টা অঙ্গের দ্বারা সম্পন্ন হয়। কি কি? ফুসফুস, চর্ম বলতে কি বোঝাইছে? চর্ম বলতে বোঝাইছে চামড়া বা স্কিন। ঠিক আছে, আর হচ্ছে বৃক্ক কিসের নাম? বৃক্কর ইংলিশ নাম হচ্ছে কিডনি। ঠিক আছে, বৃক্কর ইংরেজি নাম কি? কিডনি। এখন তার মানে আমরা 3টা রেচন অঙ্গ পড়ছি। 3টা রেচন অঙ্গ কি কি? ফুসফুস, চর্ম, বৃক্ক। ফুসফুস, চর্ম, বৃক্ক। ঠিক আছে, এরপর কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কিসের মাধ্যমে? এই যে কার্বন ডাই অক্সাইড যে নিঃশ্বাসের মাধ্যমে যে বাইরে হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা মূলত কিসের মাধ্যমে তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে ফুসফুসের মাধ্যমে। দেন লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের মাধ্যমে বের হয়ে যায় বা চামড়ার মাধ্যমে। তোমরা ঘাম অনেক সময় কিন্তু যখন কাজ করতে লাগো তোমরা বা দৌড়াও, তখন কি হয়? ঘাম অনেক সময় মুখের ভিতর চলে যায় না? চলে গেলে কি একটা নোনতা ভাব মনে হয় না? মনে হয় যে লবণ খেয়ে ফেলছি। তার মানে কি? চর্মের মাধ্যমে এই লবণ জাতীয় ক্ষতিকর পদার্থগুলো ঘাম আকারে বের হয়ে যায়। ঠিক আছে, এরপরে বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেন যুক্ত তরল ও দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। বৃক্কের মাধ্যমে, বৃক্ক বলতে কি? কিডনির মাধ্যমে। কিডনির মাধ্যমে আমাদের দেহের ভিতরে যে নাইট্রোজেন যুক্ত তরল ও দূষিত পদার্থ থাকে, নাইট্রোজেন যুক্ত তরল ও দূষিত পদার্থ থাকে, এগুলো বৃক্কের মাধ্যমে বাইরে হয়ে যায়। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি বললাম এতক্ষণ? পরিত্যক্ত হয়। আচ্ছা, কি বললাম? যে হচ্ছে 3টা রেচন অঙ্গ আছে, ফুসফুস, চর্ম, বৃক্ক। ফুসফুসের মাধ্যমে কি হয়? বর্জ্য পদার্থ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বাইরে করে ফেলি। দেন
লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের ঘামের মাধ্যমে বের হয়ে যায়। তারপরে বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেন ঘটিত তরল ও দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। শেষ। আচ্ছা, মূত্রের মাধ্যমে দেহের শতকরা কত ভাগ লেখা আছে এইখানে? দেহের শতকরা 80 ভাগ। এইটা খুবই গুরুত্বপূর্ণ। শতকরা 80 ভাগ মূত্রের মাধ্যমে দেহের শতকরা 80 ভাগ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হয়। শতকরা 80 ভাগ বলতে কি? 100 ভাগের ভিতরে 80 ভাগ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমাদের মূত্রের মাধ্যমে বাইরে হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাই বৃক্ক প্রধান রেচন অঙ্গ বলে বিবেচিত হয়। তাহলে প্রধান রেচন অঙ্গের নাম কি? বৃক্ক বা কিডনি। প্রধান রেচন অঙ্গের নাম কি? বৃক্ক বা কিডনি। যে তন্ত্র এই রেচন কার্যে সাহায্য করে তাকে রেচন তন্ত্র বলে। সিম্পল, শেষ। এবার আমরা যে নিঃশ্বাসটা যে ফেলতেছি, নিঃশ্বাসের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড আছে আমরা এতক্ষণ ধরে পড়তেছি, তাহলে আমরা কি এটা সরাসরি দেখতে পারি? প্র্যাকটিক্যালি কি দেখতে পারি যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আদৌ আছে কিনা? এটা একটা পরীক্ষার মাধ্যমে দেখা যায়। তুমি একটি টেস্ট টিউবের ভিতরে কিছুটা স্বচ্ছ চুনের পানি নাও। কিসের পানি? চুনের পানি। আচ্ছা, আমরা জানি না যে হচ্ছে চুনের ভিতরে, চুনের পানির মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড দিই তাহলে হচ্ছে চুনের পানিটা ঘোলা হয়ে যায়। এটা কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার যখন পড়ছি তখন কিন্তু পড়াইছি যে চুনের পানির ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় তাহলে চুনের পানিটা কি হয়ে যায়? ঘোলাটে হয়ে যায়। এখন এবার টেস্ট টিউবটির মধ্যে কাঁচ বা প্লাস্টিকের নল প্রবেশ করাও, এর নলটিতে ফু দাও। দেখো কি হয় লক্ষ্য করো। কিছুক্ষণ ফু দেওয়ার পর দেখবে চুনের পানি ঘোলাটে হয়ে যাচ্ছে। কেন এমন হলো? আমরা জানি কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে ঘোলাটে করে। এ থেকে প্রমাণিত আমাদের নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে। সোজা কথা বলতে বোঝাইছে যে হচ্ছে চুনের পানিতে তুমি ফু দিচ্ছ। ফু দেওয়া মানে কি? আমরা অনেক সময় মুখ দিয়েও নিঃশ্বাস ছাড়ি না, সেটা কথাই বলতেছে। ফু দিলে কি হচ্ছে? যে বায়ুটা বাইর হচ্ছে, এই বায়ুর ভেতরে তো কার্বন ডাই অক্সাইড আছে। এই কার্বন ডাই অক্সাইড যা চুনের পানির সাথে বিক্রিয়া করে চুনের পানিটাকে ঘোলা বানায় ফেলতেছে। তার মানে এই বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারি কিন্তু যে আসলেই যে আমাদের নিঃশ্বাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে। ঠিক আছে, এবার অল্প পরিমাণ কার্বন ডাই অক্সাইড দেহের জন্য তেমন ক্ষতিকর নয়, কিন্তু বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বিষাক্ত, যা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। শ্বসন ক্রিয়ার সময় আমাদের দেহ কোষ বর্জ্য হিসেবে এই গ্যাস তৈরি করে। আচ্ছা, তার মানে কার্বন ডাই অক্সাইড কখন তৈরি হচ্ছে? কে তৈরি করতেছে? কার্বন ডাই অক্সাইড তোমার তৈরি করতেছে ফুসফুস। দেন কখন তৈরি হচ্ছে? শ্বসন ক্রিয়ার সময়, মানে আমরা যখন শ্বাস নিই, প্রশ্বাস নিই আর হচ্ছে নিঃশ্বাস ছাড়ি, তখন তৈরি হচ্ছে। আচ্ছা, কোষ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায়। কোষ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড, আমাদের এই যে কোষগুলো, তো কোষের ভিতরে তো কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো, তাই না? এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে তোমার ফুসফুস পর্যন্ত যাচ্ছে? এই ফুসফুস পর্যন্ত নিয়ে যায় কে? রক্ত। ঠিক আছে, রক্ত। নিঃশ্বাসের বায়ুতে শতকরা 4 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে। এই যে আরেকটা লাইন, নিঃশ্বাসের বায়ুতে শতকরা 4 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে। মানে তুমি একবার নিঃশ্বাস ছাড়তেছো, তুমি একবার নিঃশ্বাস ছাড়লা, সেই একবার নিঃশ্বাসের ভিতরে ওই একবার নিঃশ্বাসের যে বায়ু আছে সেই বায়ুর 100 ভাগের 4 ভাগই কি? কার্বন ডাই অক্সাইড থাকে। সে বায়ুর 100 ভাগের 4 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে। নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের সাথে জলীয় বাষ্পও থাকে। তার মানে নিঃশ্বাসের মাধ্যমে আমরা কোনটা বাহির করি? 2টা জিনিস বাহির করি। নিঃশ্বাসের মাধ্যমে আমরা কোনটা বাহির করি? 2টা জিনিস বাহির করি। এক নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড বাহির করি, আরেকটা কি? জলীয় বাষ্প বাহির করি। জলীয় বাষ্প। ঠিক আছে, ওকে। দেন নিঃশ্বাসের বায়ুতে যে জলীয় বাষ্প আছে এটারও কি উপস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে পারি। কিভাবে? তুমি নর্মাল তোমরা অনেক সময় করো না, শীতের সময় মুখের সামনে মুখ দিয়ে কি হয়? হাওয়া বাইর হয় না? এছাড়াও তোমরা হচ্ছে কাচের সামনে যে যখন ফু দাও শীতের সময় কি হয়? মুখ থেকে তোমার হচ্ছে কাচটা কি হয়? ঘোলাটে হয়ে যায় না? এগুলোই জলীয় বাষ্প। এইটাই এখানে লেখা আছে। ঠিক আছে, পরে পৃষ্ঠাতে যাই। ঘর্ম বা ঘাম মানব দেহের বহিরাবরণ কি? আমাদের দেহের বহিরা আবরণ, মানে আমাদের দেহের বাহিরের আবরণ কি? চর্ম বা ত্বক। ত্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। আচ্ছা, এই ঘাম যে আমাদের শরীর থেকে যে বাহির হয়, তোমার কি মনে হয় ঘামটা কোন জায়গা থেকে এক্স্যাক্টলি বাহির হচ্ছে বলো তো? ঘামটা এক্স্যাক্টলি কোথা থেকে বাহির হয়? আমাদের শরীরের ভিতরে যে পশম আছে না, আমাদের শরীরের ভিতরে যে লোম আছে, এই লোমের গোড়া থেকে ঘাম বাহির হয়। কোথা থেকে? লোমের গোড়া। এই যে ত্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এগুলো হলো লোমকূপ বা হচ্ছে লোমের গোড়ার কথা বলতেছে। ঠিক আছে, এই সকল লোমকূপ দিয়ে ঘাম বের হয়। এই ঘামে সাধারণত পানির সাথে লবণ ও সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড অত্যন্ত ক্ষতিকর বা অপ্রয়োজনীয় পদার্থ থাকে। দেন এখন আমরা আসতেছি মূত্র বললে আমাদের শেষ। মূত্র, বৃক্ককে মূত্র তৈরি কারখানা হিসেবে অভিহিত করা হয়। মূত্র তৈরি কারখানা কোনটা? নতুন একটা কারখানার নাম জানলা। কত কারখানার নামই তো শুনছো? হ্যাঁ,
কত রকমের ফ্যাক্টরির নাম শুনছো? জুতা তৈরি ফ্যাক্টরি, জামা তৈরি ফ্যাক্টরি, গার্মেন্টস। এখন শুনতেছ বৃক্ক তৈরি, বৃক্ক হচ্ছে মূত্র তৈরি ফ্যাক্টরির নাম কি বা কারখানার নাম কি? বৃক্ক বা কিডনি। ঠিক আছে। দেহের পেছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে দুইটা বৃক্ক থাকে। বৃক্ক কিসের মতো কাজ করে? ছাকনির মতো কাজ করে। বৃক্ক কি করে জানো? বৃক্ক বা এই কিডনি, আমাদের এই যে কিডনি, কিডনি তো আছে, সবাই তো শোনো কিডনির অনেক দাম, হ্যান ত্যান। এই কিডনিটার কাজ কি? কিডনিটা হয়েছে আমাদের রক্তের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড গুলোর, আমাদের রক্ত যে কার্বন ডাইঅক্সাইড গুলো যে বহন করতেছে, ঠিক আছে, সেই কার্বন ডাই অক্সাইড গুলো বা বিভিন্ন রকমের বর্জ্যগুলো যে আমাদের রক্ত যে বহন করতেছে, সেই গুলোকে ছাকনির মাধ্যমে বৃক্ক আলাদা করে ফেলে। ঠিক আছে। রক্তকে এক পাশে নিয়ে চলে যায় আর বর্জ্য পদার্থগুলোকে আরেক পাশে নিয়ে চলে যায়। এই কে কিডনি, যার কারণে কিডনির এত দাম। ঠিক আছে। যকৃৎ আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। কে? যকৃৎ। যকৃৎ, যকৃৎ বলতে কি বলতো? যকৃৎ বলতে বোঝাচ্ছে হচ্ছে কলিজাকে। ঠিক আছে। যকৃৎ কি? কলিজা। ঠিক আছে। আমাদের দেহে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এখন কথা হচ্ছে তার মানে নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেনের মতো নাইট্রোজেন দ্বারা তৈরি বর্জ্য পদার্থ কোনগুলা? নাইট্রোজেন দ্বারা তৈরি বর্জ্য পদার্থ কোনগুলা? নাইট্রোজেন দ্বারা তৈরি বর্জ্য পদার্থ হচ্ছে ইউরিয়া, ইউরিক আর হচ্ছে অ্যামোনিয়া অ্যাসিড, অ্যামোনিয়া। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এগুলো কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য। এগুলো দেহের জন্য ক্ষতিকর। বৃক্ক রক্ত থেকে ক্ষতিকর পদার্থকে ছেঁকে নেয়। এই ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে। ইউরেটরের মাধ্যমে মূত্রথলিতে যে জমা হয়, নির্দিষ্ট সময় পরপর মূত্রের বেগ অনুভূত হয় এবং মলদ্বারের মতো মূত্রথলির দ্বারেও সংকোচন ও প্রসারণ হয়। একে মূত্রপথ বলে। প্রয়োজনে পেশি সংকোচন ও প্রসারণের ফলে দেহ থেকে মূত্র ত্যাগ হয়। এত কিছু জানার দরকার নাই। এখানে আমরা কি জানবো মূলত? যে হচ্ছে বৃক্ককে বলা হয় মূত্র তৈরি কারখানা, প্রথম বিষয়। এবার বৃক্ক কি? ছাকনির মতো কাজ করে। কি করে? ছাকনির মতো কাজ করে। ঠিক আছে। কি ছাকে? বৃক্ক কি ছাকে? রক্তকে ছাকে। রক্তকে সেকে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থকে আলাদা করে ফেলে। দেন যকৃৎ কি করে? যকৃৎ অ্যামাইনো অ্যাসিডকে ভাঙে। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যকৃৎ অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে কি করে? হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এই 3 রকম। আরো আছে, মূলত এই 3 রকম। তোমাদের বইতে হতে 3 রকম দেওয়া আছে, আমরা 3 রকমই পড়বো। এই 3 রকম এর হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এই বর্জ্য পদার্থগুলো বৃক্কের মাধ্যমে চলে যায়। ঠিক আছে। এখান থেকে পড়ার বিষয় এতটুকুই। আর এখানে ঘর্ম বা ঘামের ভিতরে পড়া বিষয়টা কি? ঘামটা মূলত কই থেকে বাইর হয়? লোমকূপ থেকে বাইর হয়। ঠিক আছে। শেষ। উপরের দিকে কি বললাম? যে হচ্ছে নিঃশ্বাসে বায়ুতে 100 ভাগের ভিতর 4 ভাগই কার্বন ডাই অক্সাইড থাকে। এরপরে নিঃশ্বাসে বায়ুতে কি কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে, জলীয় বাষ্প থাকে। শেষ। এরপরে উপরের দিকে কি করছি? বৃক্কই প্রধান রেচন অঙ্গ। এরপরে কি? মূত্রের মাধ্যমে 80 ভাগ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ওই যে একটু আগে পড়ে আসলাম, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এরপরে অ্যামোনিয়া, এগুলা হচ্ছে 80 ভাগই মূত্রের মাধ্যমে বাইর হয়ে যায় আমাদের শরীর থেকে। দেন আর কি আছে? যে হচ্ছে 3টা রেচন অঙ্গ আমরা জানি, ফুসফুস, চর্ম আর হচ্ছে বৃক্ক। শেষ। এরপরে বিপাকের ফলে কি? কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে পৌঁছে দেয়। শেষ। এবার আমরা এমসিকিউ সলভ করে ফেললে আমাদের এটা শেষ হয়ে যাবে। ওকে। রেচনতন্ত্র একটু বড় করে নিন। রেচনতন্ত্র দেহের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাকে কি বলা হয়? বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাই রেচন, পড়াইছি কিন্তু। কোন পদার্থটি দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয়? রেচন পদার্থ। বিপাকের ফলে কোন দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়? ইউরিয়া। মানবদেহের রেচনাঙ্গ কয়টি? একটু আগে পড়ে আসছি। কয়টি? 3টি। কোন ক্রিয়ার ফলে দেহে ইউরিয়া তৈরি হয়? বিপাক ক্রিয়ার ফলে। ওইখানে কিন্তু লেখা ছিল বিপাক ক্রিয়ার ফলে। বিপাক ক্রিয়ার ফলে কোনটি? নিচে কোনটি আমাদের রেচনাঙ্গ? রেচনাঙ্গ পড়ছি আমরা 3টা, ফুসফুস, দেন আরো 2টা ছিল। এরপর কোন দূষিত পদার্থটি ফুসফুসের মাধ্যমে বের হয়? কার্বন ডাই অক্সাইড। এরপর কোনটির মাধ্যমে দেহের নাইট্রোজেন ঘটিত তরল দূষিত পদার্থে পরিত্যক্ত হয়? নাইট্রোজেন ঘটিত বললেই কি? বৃক্ক, তাই না? ওকে। এরপরে মূত্রের মাধ্যমে নিষ্কাশিত নাইট্রোজেন ঘটিত বর্জ্যের পরিমাণ কত? পড়ছে কিন্তু 80%। মানবদেহের প্রধান রেচনাঙ্গ কোনটি? বৃক্ক। জেতান্তরের রেচনতন্ত্র হবে উত্তর। কোনটি চুনে পানিকে গলা করে? কার্বন ডাই অক্সাইড। কতবার বরাবর এটা? দেহকোষের শ্বসনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কিভাবে ফুসফুসে যায়?
কিভাবে? রক্তের মাধ্যমে, রক্ত পরিবহন বা হচ্ছে রক্ত বাস, ট্রাক এগুলো হিসেবে কাজ করে। ঠিক আছে, মানব দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশনে দেহে কোন অঙ্গটি প্রধান ভূমিকা পালন করে? বৃক্ক। নাইট্রোজেন গঠিত বললেই বৃক্ক। আমাদের নিঃশ্বাসে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে, নট নাইট্রোজেন। 4 ভাগ। কতবার এসে? চট্টগ্রাম বোর্ড 14 সালে আসছে, দিনাজপুর বোর্ড 17 সালে আসছে, 15 সালে আসছে। মানবদেহের বহিরাবরণকে কি বলা হয়? ত্বক। ত্বকে থাকা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রকে কি বলা হয়? লোমকূপ। কোনটিকে মূত্র উৎপাদনের কারখানা বলা হয়? একটু আগে কারখানার নামটা জেনে আসছি, কিডনি বা বৃক্ক। কতবার আসছে? ঢাকা বোর্ড 16, 15, কুমিল্লা বোর্ড 15। কোনটি মূত্র তৈরি কারখানা হিসেবে? আবারও বৃক্কই। এরপর মানব দেহে কয়টি বৃক্ক থাকে? 2টি বৃক্ক থাকে। আচ্ছা, কোন অঙ্গটি ছাঁকনির মতো কাজ করে? বৃক্ক। আমাদের দেহে বর্জ্য তৈরি করে কোনটি? বৃক্ক। সেম কোশ্চেন বারবার দেওয়া। এরপরে মানবদের ছাঁকনির মতো ছাঁকনি যন্ত্রটি কোন বর্জ্য পদার্থ রক্ত থেকে পৃথক করে? রক্ত থেকে পৃথক করে কোনটি? কার্বন মনো অক্সাইড। কার্বন মনো অক্সাইড। ঠিক আছে, এরপর এটা একটু মুখস্থ করা লাগবে, এটা বইয়ের ভিতর দেওয়া নাই, ঢাকা বোর্ড 2019 আসছে, এটা একটু মুখস্থ রাখা লাগবে। মূত্র বৃক্কে জমা হয়, ঠিক আছে, এক প্রকার রচন পদার্থ। ঠিক আছে, ঠিক আছে, কি এক প্রকার রচন পদার্থ। মূত্র কি বৃক্কে জমা হয়? না, মূত্র জমা হয় কোথায়? মূত্রথলিতে। মূত্রথলিতে। আচ্ছা, এটা আমি একটু পরে আবার দেখাই দিচ্ছি, এখানে অ্যান্সার হবে এই দুইটা। ঠিক আছে, এরপরে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে কিডনির মাধ্যমে বের হয়। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে বের হয় কি কি? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তিনটাই আমরা এখানে পড়ে আসছি, এগুলো তিনটাই নাইট্রোজেন গঠিত। কেন এগুলোকে নাইট্রোজেন গঠিত বলা হচ্ছে সেটা বলো তো। তোমাদেরকে এতক্ষণ পরে পড়াচ্ছি, এখন বলো তো কেন এগুলোকে নাইট্রোজেন ঘটিত বলা হয়? অ্যামোনিয়ার সংকেত কি? NH3। ও, ইউরিয়ার সংকেত তোমাদেরকে এখন পড়ালে তোমরা বুঝবে না। যাই হোক, ইউরিয়ার ভিতরেও NH3 আরো জিনিস থাকে। সোজা কথা, ইউরিক অ্যাসিড। এই তিনটার ভিতরে এই যে নাইট্রোজেনটা যে আছে, এই যে নাইট্রোজেন আছে, এই কারণে এগুলোকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বলে। এগুলোকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বলে। ঠিক আছে, ওকে। বর্জ্য পদার্থ দেহের বাহিরে চলে যায় নিঃশ্বাসের মাধ্যমে, ঘামের সাহায্যে, মূত্রের সাহায্যে। বর্জ্য পদার্থ দেহের বাইরে চলে যায় কিসের মাধ্যমে? ঘামের মাধ্যমে আর হচ্ছে মূত্রের সাহায্যে। ঠিক আছে, ওকে। আচ্ছা, বর্জ্য পদার্থ দেহের বাইরে চলে যায়, নিঃশ্বাসের মাধ্যমে তো হওয়ার কথা। নিঃশ্বাসের মাধ্যমে তো বর্জ্য পদার্থ দেহের বাইরে যায়, তিনটাই হবে, এটা ভুল করছে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তিনটাই কি? না, অ্যাক্রোলিনকে আমরা কোথাও পাই নাই, তার মানে প্রথম দুইটা হবে, প্রথম দুইটা। টুটুল একটি লম্বা দৌড় দিল, দৌড় শেষে সে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। সে বড় বড় শ্বাস নিতে লাগলো ও একই সাথে ঘামতে লাগলো। শ্বাস ও ঘামের সাথে টুটুলের দেহ থেকে কোন বর্জ্য পদার্থটি পরিত্যক্ত হচ্ছিল? কার্বন ডাই অক্সাইড। ওকে, দেন টুটুল নিঃশ্বাসের বায়ুতে আছে, টুটুলের নিঃশ্বাসের বায়ুতে আছে কোনটি? জলীয় বাষ্প আছে, অ্যামোনিয়া আছে। নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডও আছে, তিনটাই হবে এখানে। না, তিনটা হবে না, সরি, অ্যামোনিয়া হবে না, এখানে বল দিয়েছে কিন্তু এটা ক নাম্বার দিয়ে রাখছে, অ্যামোনিয়া হবে না। অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেটা মূত্রের মাধ্যমে বাইরে, তার মানে 1 ও 3 হবে অ্যান্সার হবে কি? 1 ও 3। ঠিক আছে, আচ্ছা, এখানে কার্বন ডাই অক্সাইড। ওকে, এখানে ছাঁকনি যন্ত্রের সাহায্যে কার্বন মনোক্সাইড পৃথক হয়। ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস দেখাইতে চাইলাম যে কোনটা মূত্রথলি, কোনটা মূত্রনালী, তারপরে হয়েছে কোনটা কিডনি, এগুলো আমাদের একটু দেখা উচিত। ঠিক আছে, কারণ চিত্র দিয়ে দিবে, এটা চিত্র দিয়ে পূর্বে সৃজনশীল দিয়ে দিবে। এই দেখো, দুইটা কিডনি, দেন এই যে একটা নালী নেমে গেছে। ঠিক আছে, এই যে একটা নালী নেমে গেছে, এই যে কিডনি, এই যে লেখাই আছে কিডনি, এই যে নালী নেমে গেছে না, এই নালীটাকে বলা হচ্ছে ইউরেটার বা হচ্ছে মূত্রনালী। ঠিক আছে, ইউরেটার বলা হয়। আর এইটা হচ্ছে মূত্রথলি, সরি, এটা মূত্রনালী না, এটা হচ্ছে ইউরেটার। মূত্রনালী হচ্ছে এর পরেরটা। আবার আমি যদি বলি এটা কিডনি, দুইটা কিডনি থেকে দুইটা ইউরেটার নেমে গেছে। ঠিক আছে, ইউরেটার গুলো যে মূত্রথলি, এটা হচ্ছে থলি, এই থলির ভিতরে হচ্ছে জমা হয় মূত্রগুলা এসে। ঠিক আছে, তারপরে মূত্রনালীর মাধ্যমে বাইরে হয়েছে। শেষ, সিম্পল পড়াশোনা, আজকের পড়া একদম ইজি ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছো, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না?
অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি, কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? জেএসসিতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না, অগোছালোভাবে পড়লে হবে না, পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম এ টু জেড, বইটা একদম এ টু জেড, যেই বোর্ড বই আছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে এই বইগুলো এ টু জেড পড়া লাগবে, প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে, ঠিক আছে? দাগানো লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে? না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে, তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে, গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক আছে? পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম, পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে, ঠিক আছে? এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি, কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু মুখস্থ করে, হুবহু বানান কি লিখলাম, হুবহু, হ্যাঁ হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো, আর নিজেরা যদি না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো, বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে, ঠিক আছে? এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও 2য় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে, ঠিক আছে? এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে? এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0 আমাদের এই কোর্সটা, ঠিক আছে? কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে সিকিউ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং আইসিডি এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকা। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা সিনারিও সলভ করে ফেলবো। ওকে, তো আজকের পর আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।